টাকার ওজন কতটুকু, এই যে পাল্লায় মাপবেন, কেউ কি জানেন নাকি? যাদের অনেক টাকা একসঙ্গে ব্যাংক থেকে ওঠান তারা বলতে পারবেন। ঠিক এইভাবে 100 কোটি টাকা কতটুকু পরিমাণ, এটা কোনো ব্যাগে ধরে? অথবা 150 কোটি টাকা, নাহিদের পিএ 150 কোটি টাকা লুটপাট করেছে নগদ থেকে। এই যে আমাদের নগদ অ্যাকাউন্ট, আমরা যে এটাতে টাকা রাখি, এখান থেকে 150 কোটি টাকা নাহিদ বলতেছে সে যখন ছিল তখন না, এখন। একটা ঘটনা বলি, আমাদের একজন সহযোদ্ধার নামে বেশ কিছু মামলা আছে। সেই মামলাগুলো উইথড্র করার বিষয়ে আমি আমার সহযোদ্ধারা মিলে আসিফ নজরুল স্যারের কাছে গিয়েছিলাম। ওই সময় নাহিদ, তারপরে মাহফুজ আলম এবং আসিফ নজরুল স্যার একসাথে কথা বলছিলেন। তখন কিন্তু নাহিদ উপদেষ্টা পদে নাই, কিন্তু সরকারের ব্যবস্থাপনা নিয়ে নাহিদ আলোচনা করছেন। তখন বুঝলাম যে নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গেলেও সে সরকার থেকে আসলে সরে নাই। এটা একটা লোক দেখানো ভাওতাবাজি, বেসিক্যালি সেই নিয়ন্ত্রণ করছে। গত কয়েকদিন আগে এনসিপির সদস্য সচিব আক্তারের দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম। আক্তারের দুর্নীতিটা কি ছিল? আমাদের সংগঠনের একজন নারী সহযোদ্ধা, তিনি এই জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছেন। তার সন্তান এখানে চাপাতির কোপে মাথা ফাঁক হয়ে গিয়েছিল এবং তাকেও যুবলীগ, আওয়ামী লীগ অনেক হামলা করছে, হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। তো ওনার সন্তানকে প্রথমে চায়না নেওয়া হলো, সেখান থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো চিকিৎসার জন্য। তো আল্লাহর রহমতে সেই সন্তান বেঁচে আছে। সে আমাদের ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল ছিল। তো আপু একদিন আমাদেরকে বললেন তিনি কোর্টের নারী বিষয়ক পিপি হতে চান তার জেলায়। তো আমরা বললাম যে ঠিক আছে, এটা হবেন, কিন্তু আমরা কিভাবে করব, আমরা তো এটা করতে পারি না। কয় না, সব দল নিচ্ছে, আপনারা নিতে পারবেন না। সব দল থেকে হচ্ছে, বিএনপি থেকে, জামাত থেকে, এনসিপি থেকে, সব দল থেকে হচ্ছে, আপনারা হতে পারবেন না। তো আমরা বললাম আমাদের তো এই ক্ষমতা নাই। তো আপু অনেকটা কান্নাকাটি করলেন যে এই দল করে কি হবে, এরকম এরকম বিভিন্ন বিষয়। তো তখন ফারুক হাসান ছিল আমাদের সাথে, সে আমাকে বলল তারেক ভাই চলেন যাই। তো ফরিদা ম্যাডামকে বললাম যে আপা, একজন নারী সহযোদ্ধা আছে এরকম ভিকটিম জুলাই গণঅভ্যুত্থানে, তাকে এরকম ভাবে আপনারা কি একটু পুরস্কৃত করতে পারবেন? অনেক ভিকটিম মানে সন্তান তো মারা যেত, তার হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে। তো সেই অনুযায়ী বলল না, আমরা তো এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না, বলবো আমি কোনো সুপারিশ করি না। তো ফরিদা ম্যাডাম বলল গণ অভ্যুত্থানের লড়াকু সহযোদ্ধার জন্য কোনো সুপারিশ করলেন না, ঠিক আছে। অথচ ফরিদা ম্যাডাম আওয়ামী লীগের দোসর একজনকে সুপারিশ করেছেন। উনি ওই সময় বলল আমি এসব করি না। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত কারোর জন্য সুপারিশ করেন না, কিন্তু আওয়ামী লীগের দোসরের জন্য ফরহাদ মাজার সাহেবের বউ একজনকে সচিব আমলা হিসেবে সুপারিশ করলেন, ঠিক আছে। তো আমরা তো যেতে গেছি ওটা তো বিনা পয়সায়, হ্যাঁ, একজন ভিকটিমের বিষয়ে কথা বলতে গেছি। আসিফ নজরুল স্যারের অনেক বুঝায় বললাম যে এরকম একটা ভিকটিম আছে, তাকে রেওয়ার্ড দেওয়া যায় কিনা। তো উনি বলল আসলেই ভিকটিম, সমস্ত কাগজপত্র দেখলো, রক্ত মাখা ছবি টবি দেখলো, বলছে যে না, তাকে পুরস্কৃত করা উচিত আমাদের। উনি কথা দিলেন হবে। তো হঠাৎ করে আপু একদিন কান্নাকাটি করে ফোন দিছে, বলতেছে যে আক্তার তো অন্য একজনকে পিপি হিসেবে সুপারিশ করছে।
তো আমরা খোঁজ খবর নিলাম, দেখলাম যে অন্য একজনকে সুপারিশ করছে। এরপরে আক্তারের সঙ্গে আপা একটা চুক্তি করছে যে তাকে পিপি হিসেবে নিয়োগ দেবে, আক্তারের এই ক্ষমতা আছে। তো সেই কথা অনুযায়ী এখন আক্তার কি করছে শোনেন। আপার সঙ্গে একটা মহিলা ছিল, সেই মহিলা ওই সহকারী পিপি হতে চায়। আক্তার কাছে ওই মহিলা আক্তারের সাথে যোগাযোগ করছে, ওই যে আপার সঙ্গে আসছিল একদিন, আক্তারের নাম্বার নিয়ে। ওই এখন আক্তার ওই মহিলার কাছ থেকে 50 লাখ টাকার একটা ডিল করছে, তাকে পিপি করবে। অথচ আপার সাথে কমিটমেন্ট দিছে সে আপাকে পিপি করবে। ঠিক আছে, দেখেন এটা একটা সামগ্রিক, এরা যে কিভাবে টাকা পয়সা লেনদেন করে তার একটা দৃষ্টান্ত আজকে আপনারা দেখবেন। তো আক্তার কমিটমেন্ট দিছে আপার পিপি করবে, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম বৃহস্পতিবারে যে আপা পিপি হচ্ছে না, ওই মহিলা যে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে যাচ্ছে সে পিপি হচ্ছে। তো আমরা দৌড়ে গেলাম আসিফ নজরুল স্যারের কাছে, বললাম স্যার একটা ক্ষতিগ্রস্ত নারী সহযোদ্ধা, তাকে আপনারা বললেন রেওয়ার্ড দেবেন, তাকে বাদ দিয়ে অন্য একজনকে দিচ্ছেন। আমি তো জানি না, তুমি তো দেখো, তো লিস্ট দেখো। তো লিস্ট যাই দেখি, হ্যাঁ ওখানে আক্তারের সুপারিশ করা। তো আক্তারের সাথে যোগাযোগ করা হলো না, আক্তারের সাথে যোগাযোগ করা হয়নি কখনো, মানে আক্তারের সুপারিশ করা কিন্তু ঠিক আছে। এরপরে আমরা সবাই মিলে চিল্লাচিল্লি করলাম। তো চিল্লাচিল্লির ঠেলাই আবার ওই আমাদের ওই বোনের নাম পিপিতে দিছে, বুঝছেন। সে তো অনেক ক্ষতিগ্রস্ত, সেই জন্য চিল্লাচিল্লি করা হয়েছে। তো একটা ক্ষতিগ্রস্ত মানুষকে পুরস্কৃত করবে না, তো সেটা এই পর্যন্ত ঠিক আছে। দিল, গ্যাজেট প্রকাশ হলো, আপা পিপি হইল। এখন আক্তার আপারে ফোন দিছে, মেসেজ দিছে, আপা শুভেচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, মিষ্টি খাওয়ান, বুঝছেন। তো মিষ্টি খাইতে চাইছে। এখন আক্তারের যে পিএস আছে সেই পিএস আপার সাথে যোগাযোগ করছে, তাকে দিয়ে যোগাযোগ করাইছে, টাকা লাগবে। তো আপা তাকে প্রেস ক্লাবের ভিতরে 1 লাখ 1.5 লাখ এরকম একটা অ্যামাউন্ট দিছে। এখন আক্তার তো এই 1-1.5 লাখ টাকা পাইয়া খুবই খেপে গেছে, বলতেছে পিপি নিয়োগে মিনিমাম 50 লাখ টাকা লাগবে, বুঝছেন। তো আমি সঙ্গে সঙ্গে বিষয়টাতে হ্যান্ডেল করলাম, তোদের কত টাকা লাগবে চিনোস আমারে, আমাদের একজন বোন ক্ষতিগ্রস্ত, তোরা নাম কাইটে অন্য একজনের নাম দিছোস, তোরে যে 1 লাখ টাকা ভিক্ষা দিছে এটাই তোর অনেক কিছু, ঠিক আছে। তো আমার কথা শুনে অনেকটা ভরকে গেল। এরপরে আপারে হুমকি দিছে, আপা আমরা যে এরকম নাম দিতেও পারি, নাম কাটতেও পারি, হুমকি দিছে। আপা এখন চুপসে গেছে। এখন আপা আমাদের দল ছাইরা এনসিপিতে যোগ দিয়ে আলাইছে, বুঝতে পারছেন। তো এটা মজার ঘটনা বললাম। এই হলো আক্তার এবং এই হলো নাহিদ, যাদেরকে আপনারা দরবেশ হিসেবে জানেন। এইরকম করে সমস্ত রিক্রুটমেন্ট, বাণিজ্য সবকিছুতে এরকম ভাবে সারা বিশাল অর্থের বিষয়, হরিলুট। নাহিদ, আজকে নাহিদের পিএ 150 কোটি টাকা লুটপাটের বিষয় বের হয়েছে। আপনারা শেয়ার দেন ভিডিওটা, দেশের মানুষ জানা দরকার, ঠিক আছে। মানুষ না জানলে মানে কোন জায়গায় প্রশংসা করতে হবে, কোন জায়গায় আপনার এটা যদি না বোঝে তাহলে সমস্যা। মানুষ একটা আবেগে একটা মোহ তৈরি করে রেখেছে, সেই মোহ দিয়ে সারাক্ষণ ওইভাবে অ্যাডভোকেসি করে, ওইভাবে কথা বলে, এবং আমরা যদি সেটা ধরি তাহলে আমাদেরকে বিপ্লবের বিরুদ্ধে লোক হিসেবে জাহির করে। নাহিদের যে ঘটনাটা বের হলো, নাহিদের এই দপ্তর, অনেক বিষয় আছে, আস্তে আস্তে আপনারা সবই পাবেন। মানুষ ক্ষমতায় থাকা অবস্থায় না বের হয় না, তারপরে যখন ক্ষমতা আস্তে আস্তে ছাড়ে তখন আস্তে আস্তে বের হয়। আর দেশের স্বার্থে আমরা যদি দুর্নীতিগুলো না ধরি তাহলে দেশের অবস্থা কি হবে বলেন।
কি সুন্দর সিস্টেমে এগুলো করছে, ঠান্ডা মাথায় করছে। দেশটাকে আপনার হলো জাস্ট কি বলবো, ওটাকে বলাৎকার করেছে দেশটাকে। এরা এই অবস্থা করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার একটা স্বপ্ন ছিল, আশা ছিল, দেশটা ভালোভাবে চলবে, সুন্দরভাবে চলবে। হ্যাঁ, এবং এর জন্য ডক্টর ইউনূস একমাত্র দায়ী ব্যক্তি। কি দায়ী ব্যক্তি এর জন্য? আমার মনে হয় ডক্টর ইউনূস দায়ী ব্যক্তি। আমি কেন